আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি বরাবরই একটা ন্যারো প্রাইস রেঞ্জে থাকে, প্লাস ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আমার মনে হয় এত ভালো ডিভিডেন্ড এই দামের কোনো স্টকে দেয় না। আর প্রাইসের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেও এই ডিভিডেন্ডটা অনেক লিউক্রেটিভ। কিন্তু বিষয় হচ্ছে ডিভিডেন্ড 35% ঘোষণা করেছে এই বছরে। 35% ডিভিডেন্ড ঘোষণা করার পর সেই 35% প্রাইস গ্যাপে আমার চলে গেছে। এখন আমার অ্যানালাইসিস করে দেখবো যে আসলে অতীত কি হয়েছিল বা বর্তমানে আমার এই শেয়ারটা নিয়ে আসলে কি করতে পারি। যেহেতু যাদের হোল্ডিং এর শেয়ারটি ছিল তারা সবাই ডিভিডেন্ড নিয়েছে, ডিভিডেন্ড নেওয়ার পর দিন থেকেই একটা গ্যাপ হয়েছে। 46 টাকা 2 পয়সায় ক্লোজিং, রেকর্ড ডেটের পরবর্তীতে ওপেন হচ্ছে 42.7 মানে 3.5 টাকা নাই। তার মানে আমাকে যে ডিভিডেন্ড দিছে প্রাইস গ্যাপ সেটা ইকুয়াল করে দিছে। এখন কথা হচ্ছে সবাই তো আর 46.2 তে কিনে নাই। যদি কেউ 46.2 তে কিনে থাকে তারা ওপেনিং এ তাদের 3.5 3.5 টাকা নাই। এখন যাদের আছে তাদের আরো বেশি অ্যামাউন্টটা, তার মানে আরো ভালো লস তারা বহন করতেছে। এখন আসলে এই শেয়ারটির বিহেভিয়ার কি সেটা নিয়ে আমি আলোচনা করব, যে শেয়ারটি আসলে কিভাবে কাজ করে, আপনি কোথায় এটার অপরচুনিটি কাজে লাগাইতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যারা হোল্ডিং করছেন বা তারা কি করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এই শেয়ারটির বিহেভিয়ার কি। তবে একটা কথা বলে রাখি, যে কোনো শেয়ারের বিহেভিয়ারই যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা জাস্ট অতীত আর বর্তমানকে ম্যাচ করে একটা অবস্থান দাঁড় করানোর চেষ্টা করবো, যেখান থেকে আসলে আমরা কি করতে পারি এই শেয়ারটা নিয়ে। যাই হোক, তো টেকনিক্যাল অ্যানালিসিস শুরুতে আমি যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এঁকে নেই। তো চলুন আমি জুম আউট করে হায়ার টাইম ফ্রেমে চলে যাই। হায়ার টাইম ফ্রেমে দেখলে আমরা বুঝতে পারবো যে দেখেন আপনি এই শেয়ারটি বরাবরই প্রতি বছরই অনেক ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, যেটা 2017 সালে 30%, 18 সালে 30%, 19 সালে 35%, 20 সালেও 35%, 2021 সালেও 35%। এগুলো আপনার ডিএসসি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। ডিএসসি ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি, দেখেন তাদের ডিভিডেন্ড খুবই সুন্দর, কনসিস্টেন্সি নিয়ে ডিভিডেন্ড দিয়ে আসতেছে। ইভেন অলসো কোম্পানিটার গ্রোথও, ইপিএস গ্রোথ আপনি খারাপ বলতে পারবেন না। 3.75 16-17 যে সেশন, 5.75 18-তে 4.4, 4.78, 5.17, মানে একটা ইপিএস গ্রোথ হচ্ছে। এই লাস্ট 3 ইয়ার যদি আমরা দেখি ইপিএস গ্রো হচ্ছে 2018, 19, 20। ওকে, তো এখন চলুন আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে নেই। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে আমরা আসলে একটা করণীয় বের করব যে অতীতের প্রাইসের সাথে এটা কিভাবে রিয়েক্ট করেছিল। খুব বেশি পিছনে যাব না, কারণ অত পিছনে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে একটা আপার লেভেল ধরে নিলাম, আমি ওগুলা টানবো না, কারণ ওগুলো এখানে আসলে অতটা অর্থ বহন করে না। এটা উইকলি টাইম ফ্রেম, প্রতিটা ক্যান্ডেল একটা উইক মেনশন করতেছে। এই লেভেলটা হচ্ছে অ্যারাউন্ড 50 লেভেল, 50 টাকার লেভেলটা আমি আপার সর্বোচ্চ প্রাইস দেখতেছি। আরেকটা স্পাইক এখানে হয়েছিল, যে লেভেলটাও জাস্ট বোঝার জন্য রেখে দিচ্ছি। যে লেভেলটা ম্যাক্সিমাম 56 পর্যন্ত একটা স্পাইক করছে, এটা কি স্টেবল প্রাইস বলা চলে না, স্পাইক করছে। ওকে, তো 50 লেভেলটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেল, যেখান থেকে অনেকবার 1, 2, 3 বার প্রাইস ওই লেভেলে গিয়ে প্রাইসটা ফল করছে। ওকে,
যাই হোক, এটা উইকলি টাইম ফ্রেম, খুব বেশি কথা বলবো না। আর সবচেয়ে লোয়ার লেভেল আমি এটাকে ধরবো, বাকিটা যেটাকে আসলে ব্রেকআউট বা ফলস ব্রেকআউট হিসাবেই আইডেন্টিফাই করা যায়। মিনিমাম লেভেল হচ্ছে টু অ্যারাউন্ড 28, মানে 2012 সালের পর থেকে শেয়ারটা 28 টাকার নিচে নামে নাই, 50 টাকার উপরে গিয়েছে এমন রেকর্ডও নাই। শুধু একবার দেখা যায় 56 টাকা পর্যন্ত স্পাইক করছে। ওকে, এটা হচ্ছে মেজর দুইটা আমাদের আপার আর লোয়ার লেভেল আমি নিয়ে নিলাম। তারপরে ইন্টারমিডিয়েট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল নিব। ইন্টারমিডিয়েট লেভেল যদি আমরা ধরি, দেখেন আমরা এই লেভেলটাকে ধরতে পারি, ম্যাক্সিমাম টাচেস, এখান থেকে প্রাইসটা, এই দুইটাও যেহেতু এটা উইকলি, সুতরাং এক সপ্তাহ বেড়েছে, পরের সপ্তাহে নিচে ডাউন করে অনেক নিচে ফল করছে। তো মেইন যে লেভেলটা প্রাইসটা রেঞ্জ করছে সেটা হচ্ছে 40 লেভেল, 43-4 লেভেল, 43-4 লেভেলে ম্যাক্সিমাম প্রাইসটা উপরে গিয়ে নিচে নামছে। তারপরে এটার রেজিস্ট্যান্স যদি ধরি, তারপরে আমি আরেকটা লেভেল এখানে টানবো যেটা সাপোর্ট হিসাবে ধরবো, এটা হচ্ছে সাপোর্ট। এইটুকুই আপাতত ধরা যায়। এর বাইরে যে লেভেলগুলো, ওগুলো আসলে যদি আমি টানি খুব মেসি হয়ে যাবে বিষয়টা, আসলে হিজিবিজি করা চার্ট ভালো না, তাই সাপোর্ট রেজিস্ট্যান্স কম রাখা ভালো। তার মানে এটার কমন লেভেল হচ্ছে 34 আর হলো 44, এই 10 টাকার মধ্যেই প্রাইসটা আপ ডাউন খুব বেশি করে। এখন যদি মানে কিছু বিষয় আছে যে আমার প্রাইসকে আমি জোর করে যদি একটা সাপোর্ট ধরাতে চাই, সেখানে কিছু যৌক্তিক লেভেল থাকে, যেখানে যদি আমি একটা সাপোর্ট দেই, এটা একটা যৌক্তিক লেভেল হতে পারে, এটা একটা সাপোর্ট, সেটা হচ্ছে 39। এর বাইরে আর আঁকতে আমি ইচ্ছুক নই, দেখি তারপর ডেইলি টাইম ফ্রেমে গিয়ে কি হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু আমি দেখালাম 2019, 20, 21 এই 3টা বছরই ইপিএস গ্রো করছে। এখন দেখেন 2019, 20, 21 রানিং আছে, তো ইপিএস গ্রোথের সাথেও মার্কেটটা একটা আপ ট্রেন্ডিং চ্যানেল দিচ্ছে না, আপ ট্রেন্ডিং একটা লাইন টানতে পারি, যেখান থেকে প্রাইসটা আসলে উপরে রেজিস্ট্যান্সে একটা লেভেলে গিয়া বাউন্স ব্যাক করে আরেকটা লেভেলে আসছে। তো সেই লেভেলটা অবশ্যই প্রিভিয়াস, যেমন এখানে সবগুলাই লেভেল কম বেশি একই জায়গায় গিয়ে বাউন্স করছে নিচের দিকে, বাট এখানে কিন্তু সেম লেভেলে বাউন্স করে নাই, বাউন্স করছে একটু নিচে গিয়ে উপরে, একটু উপরে। দেখেন এটার থেকে বাউন্স লেভেল, এখান থেকে বাউন্স লেভেল আরেকটু উপরে, মানে কোম্পানির প্রাইস স্ট্রেংথ, মানে লং টার্ম যে ট্রেন্ড সেটাকে স্লাইডলি আপ ট্রেন্ড বলা যায়, মানে আপ ট্রেন্ডে আছে। 2021 সালে আরেকটি আপ ট্রেন্ডের এই যে একটা লাইন আমি টেনেছি, সেটা হচ্ছে 2021 সালের ট্রেন্ডিং একটা লাইন, মানে আপ ট্রেন্ড। তো এটা ম্যাক্সিমাম একটা লেভেল, যেটাকে 50 লেভেল, যে লেভেলে ইতিমধ্যে ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ডে যাওয়ার আগে ইতিমধ্যে 2বার 3বার, একবার ব্রেক কইরা আরেকবার একটা রিটেস্ট করছে, তো সেখান থেকেও বাউন্স ব্যাক করছে, এখান থেকেও একটা সুইং হাই থেকে সুইং লো ক্রিয়েট করবে, সেগুলা পরে বলছি। তো উইকলি টাইম ফ্রেমে আমার আসার মেইন কারণ ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স রাখা আর ওভারঅল ট্রেন্ডটা বোঝা। ওভারঅল ট্রেন্ড আপ ট্রেন্ড বলা যায়, বাট খুব বেশি ট্রেন্ড স্ট্রেংথ দেখা যাচ্ছে না। তো চলুন ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। ডেইলি টাইম ফ্রেমে আমি কি পাচ্ছি, দেখেন আমাদের যে লেভেলগুলো উইকলি থেকে খুব সুন্দরভাবেই কাজ করছে। তো আগেই বলছিলাম যে মিড যে লেভেলটা, আসলে এটা খুব বেশি ইফেক্টিভ না, যেটা এখানে অবশ্যই দেখা যাচ্ছে আসলে এই লেভেলটা আমাদের বর্তমান সময়ে কোনো বেশি একটা কাজে লাগতেছে না। ভিডিওর মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে যারা এখান থেকে
ডিভিডেন্ড নিয়েছে, মানে এখানে যারা শেয়ারটা হোল্ড করেছে তারা আসলে কি করতে পারে বা কি হয়েছিল এইরকম সিচুয়েশনে। তো দেখুন, এটা ছিল 21শে অক্টোবর, যেটা বৃহস্পতিবার ছিল। তারপরে শুক্র শনি, দেখুন এখানে আসলে 21শে অক্টোবর, তারপর ট্রেড হচ্ছে 25শে অক্টোবর, তার মানে 22-23 শুক্র শনি মার্কেট বন্ধ ছিল। 24 তারিখ এটা রেকর্ডেড থাকার কারণে কোনো ক্যান্ডেল নেই, কারণ প্রাইস তো ওখানে ওই দিন ট্রেডিং বন্ধ ছিল। এই দিন যারা হোল্ড করেছেন তাদের প্রাইসটা তারা পেয়েছে এখানে 42.7, মানে 3.5 টাকা গ্যাপ, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ওকে ফাইন, তার মানে এটা ছিল রেকর্ড ডেটের আগের দিন, 24 তারিখ রেকর্ড ডেট, এটা ছিল ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। এখানে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, প্রাইসটা 47 থেকে এগেইন 50 ধরি, বাইক আমরা না ধরি, 50 লেভেল পর্যন্ত গিয়েছিল। মানে এখান থেকে যারা বাই করছে তারা 3.5% গেইন করছে। এখন কথা হচ্ছে, যারা এখান থেকে বাই করছে তাদের প্রাইসটা 50 থেকে বর্তমানে 40 লেভেল যদি ধরি, 40 লেভেল অনেক ডাউন হয়েছে, তার মানে তারা ভালোই লসে আছে। যাই হোক, লাভ লস এটা বিষয় নয়। শেয়ারটা হচ্ছে এমন একটা শেয়ার যেটা অনেক বড় বড় ইনভেস্টররা ট্রেড করে থাকেন, যারা আসলে এরকম অল্প সময়ের প্রাইস ফ্লাকচুয়েশনে তারা কোনো রিয়াকশন করে না, কারণ প্রাইসটা বাড়বে কমবে, তারা বছর শেষে 35% একটা গুড এনাফ, যেটা একটা ব্যাংক থেকে পাওয়া যায়। বর্তমানে তো ইন্টারেস্ট রেট একেবারেই লো, তো সেই হিসাবে যাদের অনেক টাকা আছে তারা এসব শেয়ারে ইনভেস্ট করতে পারে। তো আরেকটা বড় বিষয় হচ্ছে, এই শেয়ারটা যে কোনো সময় ভালো একটা মুভ দিতে পারে, কারণ দীর্ঘদিন যেহেতু মুভ হয় নাই, অল্প রেঞ্জেই আপ ডাউন করছে, এমনকি আপ ট্রেন্ডিং। এখন মুভ দিবে কি দিবে না সেটা প্রাইস অ্যাকশন দেখে যারা আমরা টেকনিক্যাল ট্রেডার আছি তারা সিগন্যাল পাইলে নতুন করে এটাতে এন্ট্রি নিব। যাই হোক, তো অতীতের সাথে এটা কিভাবে ম্যাচ করে, যেটা আমার বলার মেইন বিষয়, সেটাতে চলে যাই। দেখুন, এটা ছিল 27শে সেপ্টেম্বর, 27-10-21, যেখানে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে। তো গত বছরও তো অবশ্যই ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, সেটা কোথায় আমি আগেই মার্ক করে রেখেছি, কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখুন এখানে হচ্ছে, এটা ছিল 8-10-20 এই দিন ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, মানে 8 তারিখে, অক্টোবরের 8 তারিখে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে, সেই দিন প্রাইস ফল করছে। এখানে একটা বিষয় বলে রাখি, এটা দুইভাবে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছিল। ইন্টারিম একটা ডিভিডেন্ড দিয়েছিল 10%, ফাইনাল 20%, টোটাল 35% ছিল। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড ডিক্লারেশন দিন থেকেই দাম পড়ছে, এরা কিছুটা রাউন্ড করে এখানে একটা রেঞ্জ করছে, ছোট রেঞ্জ করে এখানে চলে আসছে, সেটা ছিল 12ই নভেম্বর। আর এই 12ই নভেম্বর ছিল, দেখেন একইভাবে এই বছরের মতো বৃহস্পতিবার, আর রেকর্ড সেট ছিল 15ই নভেম্বর, তার মানে 16ই নভেম্বর আমরা প্রাইস পাবো। 16ই নভেম্বর এখানে ক্লোজ প্রাইস ছিল 40, এখানে ছিল 38.2, তার মানে 38ই, সরি এটা 38 হবে, মাউস আসলে অ্যাডজাস্ট করা কঠিন হচ্ছে। তো 38 লেভেল পয়েন্ট, মানে 2 টাকাই এখানে গ্যাপ করে প্রাইস ডাউন হয়েছে। তো দেখেন, প্রথম দিন মার্কেটটা বরাবরই ওপেন থেকে অনেক নিচে নামছে, পরের দিন একটু পুল ব্যাক করছে, এটা আওয়ারলি টাইম ফ্রেমে ভালো বোঝা যাবে, তো সেদিকে যাব না। পুল ব্যাক করছে মানে এখানে একটু প্রাইস বাড়ছে, পরের দিন প্রাইস কমছে, তারপরে এখানে একটা ছোট্ট রেঞ্জে দীর্ঘদিন, যদি আমি এটা দেখি হাউ মেনি ডেজ, এখান থেকে যদি আমি ধরি, এখান থেকে এখানে 38 ডেজ, 17 ক্যান্ডেল, এখানে 24 বার আছে, 35 দিন, ফুল এক মাস, ছোট্ট একটা রেঞ্জে প্রাইসটা আপ ডাউন করছে। তো অল্প প্রাইসটা নেমে একটু ট্রেন্ডিং মুভে ছিল, এখানে এসে গ্যাপ ফিল করছে। এখন এই গ্যাপ ফিল করছে, দেখেন এখানে আমি ভলিউম নিয়ে আসি, গ্যাপ ফিল করছে বাট কোনো ভলিউম পাইনি। এখানে আরেকটা ইন্ডিকেটর নিয়ে আসবো, 20 SMA, যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ বলে। তো এখানে একটা বুলিশ ক্যান্ডেল যদি আমরা এখানে দেখি, একদিনই প্রাইসটা যারা এখানে
12 তারিখে হোল্ড করে রেখেছিলেন, তারা প্রায় 35-36 দিন পরে, 35-36 প্রায় দেড় মাস পরে প্রাইসটা তার আগের জায়গায় চলে গেছে। তার মানে আপনি যেই বোনাস খেয়েছিলেন, বোনাস খেয়ে যে লসটা আপনি দেখেছেন সেটা এখানে রিকভার হয়ে গেছে। যারা হোল্ড করেছেন তারা এখানে তাদের প্রাইস গেইন করে ফেলছেন। তার মানে বড় বড় যারা ইনভেস্টর, যারা এখানে 35% ক্যাশ ডিভিডেন্ড খেয়ে তাদের ভালো একটা ডিভিডেন্ড পেয়ে গেছে, সেটা আবার এখানে রিকভার হয়ে প্রাইস চলে আসে। তো সুতরাং এই শেয়ার খুব বেশি মুভ না করার কারণ এটাই, কারণ প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই এই গ্যাপ ফিল করে ফেলছে। এটা ছিল গত বছর হিস্ট্রি। তো গ্যাপটা ফিলটা কেমন ছিল? গ্যাপটা ফিলটা ছিল অনেক বেশি, সেটা তো আপনারা দেখেছেন। আমি আবার দেখাচ্ছি। এখানে দেখেন একটা কনফার্মেশন হয়েছে। যদি আমি প্রাইস অ্যাকশন ট্রেডার, টেকনিক্যাল ট্রেডার বলি, এখানে ব্রেকের পরে কারেকশনের পরে এইখানে মেইন ব্রেকটা হয়েছে। এই ব্রেকে এন্ট্রি নেওয়া যায়, এই ব্রেকে বা এই পিন বারের পর এন্ট্রি নেওয়া যায়। তো এন্ট্রি নিতে পারলে যদি কেউ নিয়ে থাকে, ভালো গেইন করছে যারা টেকনিক্যাল ট্রেডার। কিন্তু ইনভেস্টর যারা আছে তারা এসব প্রাইস আপ ডাউনে তাদের কিচ্ছু যায় আসে না। মেইনলি প্রাইস অ্যাকশনের সিগন্যালটা আসছে এখানে। খুব অল্প সময় যদি আপনি প্রফিট করতে চান, সব কনফার্মেশন আপনি নিয়ে দেখেন এখানে এই যে হিস্টোরিক্যাল যেই রেজিস্ট্যান্স লেভেল সেটা ব্রেক করছে, এমনকি ভলিউম পাইছে। সেখান থেকে খুব অল্প সময় প্রাইস গেইন করে আবার একটা সর্বোচ্চ চূড়ায় গিয়ে ফল করছে। তো এই শেয়ারটা এইভাবেই আপ ডাউন করতে থাকে। যাই হোক, এটা ছিল 2020 সালের ঘটনা। ডিভিডেন্ডের পর কিভাবে প্রাইসটা গেইন করে, যারা ডিভিডেন্ড গেইন করছিলেন, ডিভিডেন্ড তাদের অ্যাকাউন্টে পৌঁছেছিল, তারা আসলে কিভাবে লাভবান হয়েছিলেন। এখন বিষয় হচ্ছে একই সিনারি কিন্তু আমরা 2021 সালে দেখতে পাচ্ছি। কি সেটা? এটা ছিল ডিভিডেন্ড ডিক্লারেশন ডে। এখানে উল্টা ছিল, ওইখানে ছিল দাম কমছে, এখানে দাম বাড়ছে, প্রায় 3-3.5 টাকার দাম বাড়ছে। তো এখান থেকে দাম ফল করছে, ফল করে রেকর্ড ডেটের পরে দেখেন এখানে এই ফল করার পিছনে কারণ ছিল আমাদের জেনারেল ইন্ডেক্সটাও ডাউন ছিল। তারপর রেকর্ড ডেটের পরে প্রাইস ফল করছে। আপনার ভিডিওর পিছনে দেখলে বুঝতে পারবেন যে ওই দিন একই কাজ হয়েছে। প্রাইস ওপেন থেকে 2-3 টাকা ফল করছে। এখানে ওখানে একটা বুলিশ ছোট ক্যান্ডেল দেখা যাচ্ছে, এখানে হচ্ছে প্রাইসটা অনেক ডাউন হয়ে আবার তিনবার ক্রিয়েট করছে। এটা আরো চমৎকার ক্যান্ডেল, যেটাকে এখান থেকে একটা পুশ হতে পারতো, যেহেতু যদি আমাদের ইন্ডেক্সটা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেটা যদি ধরে রাখতো। অনেক টেকনিক্যাল ট্রেডার এই ক্যান্ডেল দেখে হয়তো ওয়েট করছিল যে আসলে আমরা এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু বিষয়টা কি হয়েছে, আসলে ঘুরে দাঁড়ায় নাই, প্রাইসটা আবার ডাউন হয়েছে। এখন কতটুকু ডাউন হবে সেটা আমরা এখনো জানি না। যদি এই দেখেন, আমি আবার দেখাই দিচ্ছি, রেকর্ড ডেটের পর একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে বুলিশ ক্যান্ডেল, তারপরে বিয়ারিশ ক্যান্ডেল, যেটা আজকের দিনে আছে। আজকের দিন কমপ্লিটের পরে বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। তাহলে যদি একটা কথা যেটা আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ, তো হিস্টোরিক্যাল বিষয় যদি রিপিট করে তাহলে কিন্তু ভয়ের কিছু নেই। আবার হিস্টোরি যে একইভাবে রিপিট করবে তার কোনো কথা নেই। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেম ভাবে রিপিট করছে। তো এত যদি বিষয়টা আমি যদি বলি যে একই রকম হবে, হতে পারে, কারণ সেই ধরনের চান্সেস নাই, সেটা বলা যাবে না। প্রাইসটা এখান থেকে ছোট ছোট রেঞ্জে ফল করে এই সাপোর্ট পাইতেও পারে, যে সাপোর্ট থেকে আমরা একটা মুভ আশা করে এই গ্যাপ ফিল করে প্রাইস যদি প্রিভিয়াস বছরের মতো কাজ করতে পারে, সেটা অবশ্যই যারা হোল্ড করবেন তাদের জন্য ভালো। আর যদি মনে করেন ওইরকম না হয়, অন্য কোনো প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, বাট কি হবে এটা বলা মুশকিল। বাট এই লাস্টিংটা দেন যেটা হচ্ছে ঠিক গত বছরের মতোই এই বছরও আছে। তো যেহেতু এই বছর কি হবে জানি না, ভবিষ্যৎ স্রষ্টাই জানে। তো আমরা জাস্ট প্রাইস অ্যাকশন কিভাবে রিঅ্যাকশন করে সেটা জানবো।
কেউ যদি হোল্ড করে থাকেন সে হয়তো হোল্ড করে ওয়েট করতে পারবেন। কেউ যদি চান যে না এই প্রাইস থেকে আমি আসলে বের হয়ে গিয়ে আমি আবার কমলে কিনবো, অনেক সময় দেখা যায় যে এই চান্স যারা নিতে চায় তারা হয়তো এই চান্সটা পায় না অনেক সময়, কারণ কোন সময় প্রাইসটা বাড়বে কেউই জানে না। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরতে হয়। আর লং টার্ম যারা ইনভেস্টর তাদের তো কোনো চিন্তার বিষয়ই নেই, কারণ এই শেয়ার আপ ডাউন করবে, আপনার টাকা একই জায়গায় থাকবে, এমনকি যেহেতু আপ ট্রেন্ডিং অ্যাসেট টাকা বাড়তেই থাকবে। যাই হোক, এখানে যে ট্রেন্ডটা দেখে দিয়েছিলাম সেই ট্রেন্ডটা ব্রেক করে ফল করছে। এই ফলটা যদি আমি প্রাইস অ্যাডজাস্ট করে দেখাতাম তাহলে হয়তো এটা আরেকটু নিচে দেখাতো, কিন্তু এরকম ট্রেন্ড ব্রেক দেখাতো না। যাই হোক, সে দিকে যাব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এখানে আরেকটা বিষয় আমি টেকনিক্যাল ট্রেডারদের জন্য হিন্টস দিয়ে রাখি, যারা যে আসলে প্রাইসটা এই যে এখান থেকে এরকম ফল করবে, সেই হিন্টস কি আসলে আমাদের চার্টে ছিল কিনা। আমি যদি এমএসিডি নিয়ে আসি, আমি এর আগে বারবার বলেছি যে ডাইভারজেন্স অলসো খুব চমৎকার একটি টুলস যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন। প্রাইস বাড়ছে, দুইটা সুইং হাই দেখাইলাম আমি, প্রাইস বাড়ছে, বাট মোমেন্টাম ইন্ডিকেটর যেটা আমি এমএসিডি ইউজ করে থাকি, কেউ আরএসআই ইউজ করে, স্টকিস্টিক্সও ইউজ করা যায়, তো এমএসিডি মোমেন্টাম ইন্ডিকেটর ডাউন ট্রেন্ড, মানে দুইটা বিপরীত সুরে কথা বলছে, তার মানে প্রাইস ফল করছে। তো এখানে যারা বের হতে পারেন না এরকম একটা মুভ দেখে বা ডাইভারজেন্স দেখে, তারা হয়তো এখানে বের হয়েছেন কেউ যারা টেকনিক্যাল, আর যারা ডিভিডেন্ড নিতে চেয়েছেন তারা নিয়েছেন, তাতে কোনো দোষের কিছু না, ভয়ের কিছু না। প্রাইস ওয়ান্স আপন এ টাইম রিবাউন্ড হয়ে আপনার সব, আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন ভালোই হবে। আর যদি মনে করেন না আমি আরো কমলে কিনবো, সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট গত বছর আর এই বছরে যে রিলেশন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদেরকে একটা সেন্স দেওয়ার চেষ্টা করছে যে কিভাবে প্রাইস অতীতের সাথে রিয়েক্ট করে। র্যাকেট ডেটের 3 দিনের পরের হিস্ট্রিটা আমি দেখাই দিলাম। পরের দিনগুলো কি হবে কেউই জানি না। আশা করি ভিডিওটি আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে থাকবে। যারা এটা নিয়ে ভয়ে আছেন, নতুন ট্রেডার, তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আপনার কি করা উচিত। তারপরেও বিনিয়োগ আপনার, টাকা আপনার, আপনাকেই রক্ষা করতে হবে। আমার কথায় বা আমার এই অ্যানালিসিস দেখে কেউ কোনো ট্রেড নেবেন না, প্লাস কোনো শেয়ার বাই সেল করবেন না। বাই সেল করবেন একমাত্র আপনার ব্যক্তিগত মতামত থেকেই। তো দেখা যাক পরবর্তীতে মার্কেট কি হয়। মার্কেটের বিশেষ কোনো মুভ হলে অবশ্যই আমি আরেকটা ভিডিওতে সামিট পাওয়ার রিক্যাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে আপনার শিক্ষণীয় কিছু থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটি নতুন যারা সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।